সুপ্রিয় দর্শক, এসটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের 100 দিন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আমার সঙ্গে আছেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার এবং ব্যবসায়ী নেতা এফবিসিসির সদ্য বিদায়ী পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে নির্বাচন নিয়ে যে অস্পষ্টতা, বিভিন্ন ধরনের কথা হচ্ছিল, যে নির্বাচনের যে দাবি উঠছিল, বিশেষ করে আপনার দল থেকে বারবারই তাগাদা দেওয়া হচ্ছিল, তার কি একটি সুস্পষ্ট রূপরেখা পেলেন কিনা আপনার, নাকি এখনও অস্পষ্টতা রয়েই গেল? আর ধন্যবাদ সঞ্চালক মহোদয়, আপনাকে, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমাদের সাথে দেশ বিদেশে যারা সংযুক্ত রয়েছে সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি প্রথমেই যেটা বলতে চাই, আমাদের প্রধান বিরোধী দল জাতীয়তাবাদী দল দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। দেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, তারা ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আজকে আমরা প্রথম থেকে আমাদের দলের মহাসচিব, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন, আপনি দেখেছেন, তত্ত্বাবধায়ক সরকারের উপর বিভিন্ন ইস্যুর উপর আমরা যে দাবিটা করছি। মূলত আজকে এই সরকার নির্বাচন নিয়ে যদি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করে, তবে জনগণের মাঝে বিভিন্ন বিষয় সংস্কার করতে গিয়ে যে সময় ক্ষেপণ হবে, যৌক্তিক কোন বিষয়ে তারা সংস্কার করবেন, কতটুকু সময় ধরে সংস্কার করবেন, এটা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন। তা না হলে এই সংস্কার করতে গিয়ে যদি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন, যেটা জাতির দীর্ঘদিনের প্রত্যাশা, গত 17 বছরে এটা হয়নি। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে জনগণ ছিল। দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা, আজকে ছাত্র জনতা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আমরা যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের অবদানেই কিন্তু আজকে আমাদের এই নতুন ফ্যাসিবাদের মুক্ত হয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা করছি। গত 16-17 বছর যেহেতু তরুণ প্রজন্মের প্রায় 4.5 কোটি মানুষ ভোট দিতে পারেনি, জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার সাথে যারা রয়েছেন তাদের কাছে জনগণের প্রত্যাশা, প্রধান দাবি হবে, আমরা যেটা মনে করি প্রধান বিরোধী দল হিসেবে এই সরকারকে মনোনিবেশ করতে হবে প্রথমেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। এইটার জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, নির্বাচন কমিশন, পুলিশ বিভাগ, প্রশাসনে, জনপ্রশাসন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াটাই এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এই ব্যাপারে যদি সরকার তালভানা করে, সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করে, নিশ্চয়ই জনগণের মধ্যে একটা প্রশ্ন, সংশয় এবং আশঙ্কা থেকে যাবে। এই আশঙ্কা থেকে এই সরকারের উপরে একটি জনগণের যে সমর্থন রয়েছে এখন, সেটা হয়তো একটা সংশয়ের সৃষ্টি হতে পারে, বাধার সৃষ্টি হতে পারে। এটা আমি মনে করি এই সরকারের, এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হবে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ বিষয়ে, সব বিষয়ে একটা টাইমে আপনি সংস্কার করতে পারবেন না। আপনি জুডিশিয়ারি সংস্কার করেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার করেন, জনপ্রশাসনে করেন, আপনি পুলিশ বিভাগে করেন, এইসব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে, সুষ্ঠু, অবাধ নির্বাচন করতে গেলে এগুলোকে সংস্কার করার প্রয়োজন হবে। সুষ্ঠু নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, আর নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, অর্থাৎ এই ট্রেন আর থামবে না। তিনি বলছেন যে সেটি আসলে আপনি কি মনে করেন কিনা যে আসলে গতিপথ ওদিকেই আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণ ঘটাতে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে। অন্য বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করবেন, পাশাপাশি
এই এই জাতিকে একটি সুষ্ঠু অবাধ সবার অংশগ্রহণে একটি ক্রেডিবল নির্বাচন তারা উপহার দিতে সক্ষম হবে। এটি আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটি যদি সফল হতে পারেন এই সরকার বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখে থাকবে। স্বামী ভাই, আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, আমরা সেখানে আসলে আলোচনায় যেতে চাই। তিনি বলেছেন যে গত 15 বছরে যত জুলুম হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, তারও বিচার তিনি করতে চান, কিন্তু সেজন্য তো সময়ও প্রয়োজন আছে। তিনি সময়ও চেয়ে নিয়েছেন রাজনীতিবিদদের কাছ থেকে। না, এটা অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাই। উনি বলেছেন রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদেরকে আশান্বিত করেছে, আমাদেরকে আন্দোলিত করেছে। গত 16-17 বছরে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যেভাবে মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এর একটিরও বিচার হয়নি। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হয়েছে, চৌধুরী আলমের মতো নেতাদেরকে গুম করা হয়েছে, আমাদের লাকসামের হিরো এমপি তাকেও গুম করা হয়েছে। এভাবে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, একটারও বিচার হয়নি গত 16 বছর। উনি বলেছেন, এই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। সব বিচার তো অ্যাট এ টাইম এই সরকার করতে পারবেন না স্বল্প সময়ের মধ্যে। তারা স্টার্ট করবে, পরবর্তীতে নির্বাচিত সরকার এসে জনগণের যারা প্রতিনিধিত্ব করবে তারা এসে এই নির্বাচনে এই গুণ খুমের বিচারগুলো করবে, শুরু করবে তারা। আমরা শুরু করা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। স্বামী ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনার কাছে যেতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে বেশ কিছু বিষয়ের অবতারণা তিনি করেছেন। এর মধ্যে একটি বড় অংশ জুড়েই ছিল সংস্কার এবং গত 15 বছরের হত্যা গুমের বিচার বিষয়গুলো তিনি সামনে এনে এসেছেন। আপনার কি মনে হয় যে এই সব সংস্কার করেই একটি রোডম্যাপ ঘোষণার কথাও তিনি বলেছেন, এবং যত দ্রুত তিনি বলেছেন যে নির্বাচনের ট্রেনের যে লাইন, রেল লাইন, এটা তারা যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে, নির্বাচনের ট্রেন তত দ্রুত শেষ স্টেশনে পৌঁছাবে। এটি আসলে কতটা দ্রুহ, নাকি মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব শেষ স্টেশনে? ধন্যবাদ। আমি ওনার দেশে বিদেশে আজকে যারা এসিটিভির দর্শক শ্রোতারা শুনছেন, স্টুডিওর কলাকুশলী বিজ্ঞ আলোচকবৃন্দ, সঞ্চালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই উনি প্রথম যখন ফ্রম ডে ওয়ান উনি যখন শুরু করলেন, শপথ নিলেন, তখন কিন্তু উনি ছাত্ররা ওনাকে নিয়োজিত করেছে কথাটা বলেছিলেন। আজকে একটু পরিবর্তন, আমি নিয়োগকর্তা বলেছিলেন, আজকে একটু পরিবর্তন আমি খেয়াল করলাম, ছাত্র শ্রমিক জনতা বলেছে। একটু পরিবর্তন, এর মধ্যে মাঝখানে একটা জনতা হারিয়ে গিয়েছিল, শ্রমিক হারিয়ে গিয়েছিল, নারীরাও হারিয়ে গিয়েছিল। এই আন্দোলনে কি কম বেশি নারীরাও ছিল, সকল শ্রেণী পেশার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু, এক পর্যায়ে সকলেই জড়িত হয়েছে। আমি পুরো বক্তব্যটি শুনেছি এবং কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে চেষ্টা করেছে, কিন্তু উনি উপদেষ্টা পরিষদটা যেটা নিয়েছেন, আসলে তো সংবিধান আলোকে যে শপথটি তিনি নিয়েছেন, রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে এরা উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টা অন্যদেরকে সহযোগী উপদেষ্টা হিসেবে নিয়েছেন। এরা অধিকাংশই, আমি অনেকে ব্যক্তিগতভাবে চিনি, ইতিমধ্যে অনেকের সাথে আমার 2-1 বার দেখা হয়েছে, সচিবালয়ে, অনেকের দপ্তরে, বিভিন্ন জায়গায়, পার্সোনালি অনেকের সাথে আমি পরিচিত। এরা অনেকেই বয়স প্রায় 80-র কোঠায়। এরকম বয়সের মানুষরা সাধারণত একটা রুটিন জীবনযাপন করে, তাদের পক্ষে 2টা 3টা 4টা মন্ত্রণালয়ের লোড নেওয়া অনেক কঠিন ব্যাপার। যেহেতু অনেক ধরনের অগোছালো পরিবেশ এখন বিরাজমান, সরকারটা আসলে আগের সরকার একটা এলোমেলো অবস্থায় ফেলে রেখে গেছে এবং বিভিন্ন দপ্তরগুলো অনিয়মে ভরপুর। সেখানে খুব পরিশ্রমী লোকজন দরকার ছিল। প্রয়োজন হলে এই সংস্কারগুলোকে সফল করেন। উনি কয়েকটা সংস্কার কমিশন করেছেন, আমরা লক্ষ্য করেছি যে উনি বিভিন্ন জায়গায় সংস্কার করতে চাচ্ছেন, কিন্তু সংস্কার কমিশনগুলোতে যারা নিয়োজিত তারাও একটু সিনিয়র পার্সন, সিনিয়রদের সাথে কিছু নবীন প্রবীণ আছে, সেখানে অবশ্য কাজগুলো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা আশা করব সব কাজ আসলে একটি এই ক্ষণস্থায়ী সরকার বা খণ্ডকালীন সরকারের পক্ষে করে ফেলাও সম্ভব নয়। যেমন বিচারের কথা তিনি বলেছেন, সুন্দরভাবেই বলেছেন, আর আহতদের চিকিৎসার ব্যবস্থা হবে এটাও বলেছেন। আহতদের এতদিন পর্যন্ত আমি জানি অনেক আহতরা নিজের পয়সা খরচ করে চিকিৎসা করেছে, তাহলে সরকার কি করলো? এই আহতদেরকে চিকিৎসা করার ব্যবস্থাটা সরকার করতে পারে না? আমাদের সেই পরিমাণ কি
অ্যারেঞ্জমেন্ট নেই রাষ্ট্রের? তারপর নিহতদের পরিবারগুলোকে এতদিনে কতজন নিহত হয়েছে এটা ফাইন্ড আউট হয়ে যাওয়া উচিত ছিল। ছাত্রদের 7 জনই এই আহত নিহতদের সংখ্যা, গুমের সংখ্যা বের করে ফেলতে পারত। আমাদের সারা দেশে প্রশাসন আছে, সরকারি মেকানিজম আছে, সরকারের সমাজসেবা অফিসগুলো রয়েছে, বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, ইউনো অফিসগুলো আছে, তাদেরকে কাজে লাগাইতে পারতো, সেনাবাহিনীকে কাজে লাগাইতে পারতো। সেনাবাহিনী যদিও ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পিছনে কাজ করেছে, এখানে গুমের সংখ্যাটাও এখনও পুরোপুরি আসেনি। উনি আজকে যে আবার দিল যে এটা 3500 হতে পারে, হ্যাঁ 1500-র মতো পাওয়া গিয়েছে। এনিওয়ে সংখ্যা যেটাই হোক চিহ্নিত হবে, এবং গুম যারা হয়েছে তাদের কবর চিহ্নিত করতে হবে, তারা আদৌ বেঁচে আছে না, আরও কিছু অনাবিষ্কৃত আয়নাঘর রয়ে গেছে সেখানে তারা আটকে আছে, খুঁজে বের করতে হবে। আর কেউ যদি সত্যিকার অর্থে মারা যেয়ে থাকে, এতদিনে সরকারের শুরুতে যদি চেষ্টা করতো তাহলে ডিএনএ করলে, এতদিনে তো অনেকের বডি পচে গেছে, শুরুতে হলে ডিএনএ কোরেটরে মিলানো যেত কিছু। একটা খুব বাজে অবস্থায় সরকার এখানে অনেক সময় নষ্ট করে ফেলেছে, আবার চেষ্টাও করেছে। আমরা অর্থ খাতে দেখেছি সরকারের কিছু কাজ হচ্ছে, কিন্তু ভোটের বেলায় আসলে রাষ্ট্র বিচার আপনি শুরু করবেন, একটা বিচার শুরু করলে শেষ হতে অনেক সময় লাগবে। আপনি কি এতদিন পর্যন্ত সংস্কার করবেন? রাজনীতিবিদরা এতদিন বসে থাকবে? আপনাকে তো দিন শেষে রাজনীতিবিদদের কাছে যেতে হবে, দিন শেষে রাষ্ট্রকে রাজনীতির মুখোমুখি হতে হবে, কারণ রাষ্ট্র পরিচালনা করবে তো একটি সংসদ নির্বাচিত হবে তো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। আপনি নির্বাচন কমিশনটাকে লক্ষ্য করে নির্বাচন কমিশনটাকে কত দ্রুত গঠন করা যায়, এবং সেই লক্ষ্যে অবশ্য সার্চ কমিটি করেছে, কত দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করা যায়, তার অধীনে কিভাবে নির্বাচনগুলো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়, এবং সেই সরকারকে কী কাজ আপনি এগিয়ে দেবেন, কিছু কাজ এগিয়ে দেবেন, কিছু কাজ তারা পরবর্তীতে অন্য সরকারগুলো করবে। আসলে সব কাজ আপনারা করে ফেলতে পারবেন না, এবং করার মতো সক্ষম লোকজন আপনাদের আশেপাশে নেই। আমরা কিছু এনজিও করার লোক দেখছি, একটি বিশেষ বিভাগের লোককে নিচ্ছেন। আবু সাইদ মারা গেল রংপুরে, আবু সাইদকে কেন্দ্র করে আন্দোলনটা এত ব্যাপক আকারে মাত্রা পেল, ভিন্ন মাত্রা পেল, সেখানে ছাত্ররা আরও বেশি ইমোশনাল হয়ে রাস্তায় চলে আসছে, মানুষ রাস্তায় চলে আসছে। সে আবু সাইদের জেলা থেকে তো একটি লোক আপনি নেননি, তারা আজকে আন্দোলন করছে। বৃহত্তর রংপুর উত্তরবঙ্গ থেকে একটি লোক আপনি নেননি সরকারে, এটা তো উচিত ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকেও মূল্যায়ন করা উচিত ছিল, বিভাগওয়ারি মূল্যায়ন করা উচিত ছিল। এগুলো সরকারের কিছু ভুল। এখন আজকে একটা ফারুকিকে নিয়ে একটা কথা ঝামেলা হয়ে গেছে, কেন আপনি এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নেবেন? নিশ্চয়ই বিভিন্ন মহলের পরামর্শ আপনি নিতে পারতেন। সরকারটা যখন করলেন, বিএনপিপন্থী কিছু লোকদেরকে জড়িত করতে পারতেন, অন্যান্য রাজনৈতিক দলের সরাসরি নেতাদেরকে না জড়িত করতেন, যারা নির্বাচনমুখী রাজনীতি করে তাদেরকে জড়িত না করতেন। একটা জাতীয় সরকার আদলে সরকারটাকে করতেন, আরও বেশি সংখ্যক উপদেষ্টা নিতেন। আপনি 6 মাসে 5 বছরে কাজ করতে হবে, 1 বছরে 5 বছরে কাজ করতে হবে আপনাকে, সেরকম মানসিকতা রাখা উচিত ছিল। আপনি চেষ্টা করছেন, এটা সত্য। উনি একটা আশার বাণী শুনেছেন, গোটা ইউরোপ এখানে আসতেছে, 10-12 জন অ্যাম্বাসাডার এখানে ওনার সাথে দেখা করবে, ঢাকায় যারা আছে ইউরোপের, এবং দিল্লিতে যারা অফিস করে তারা সবাই বাংলাদেশে আসবে, একসাথে সবাই দেখা করবে। নিশ্চয়ই উনি ওরকম একটা অর্গানাইজ করেছে। এই কাজগুলোর জন্য উনি দক্ষ, ওনাকে আমরা সম্মান করি, সারা বিশ্বে ওনার একটা অবস্থান আছে, ওনাকে সম্মান জানায় অনেক রাষ্ট্রপ্রধানরা ওনার কাছে দেখা করতে আগে আসে, বিশ্ব সভায় বিভিন্ন মিটিংয়ে গেলে দেখা যায়। এটা আমাদের জন্য একটা গৌরবের, যদিও অতীতে তাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করেছি, আমাদের বিভিন্ন নেতৃত্ব তুচ্ছতাচ্ছিল্য করেছে, এটা আমার কাছেও পীড়াদায়ক ছিল। জি মাখন সরকার, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, অন্তর্বর্তী সরকারের 100 দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন 8 আগস্ট শপথ নিলেন, তারপর তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন, 100 দিনে আবার দিলেন। কোনো তফাৎ দেখতে পান কিনা, বা তার যে প্রতিশ্রুতি, তার যে লক্ষ্য উদ্দেশ্য, বিশেষ করে বাংলাদেশকে একটি বলা হচ্ছিল যে এটার সঠিক কাঠামোর মধ্যে নিয়ে আসবে, নতুন বাংলাদেশের যে প্রতিশ্রুতি, সেটি আসলে দেখতে পান কিনা তার এই ভাষণের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আপনার উপস্থাপনা সত্যি খুবই ভালো লাগে। আর শামীমুর রহমান শামীম ভাই, আজকে প্রথম দেখা হলো, ওনার বক্তব্য শুনলাম, গঠনমূলক বক্তব্য। আর মাখন ভাই তো তথ্যমূলক অনেক কিছু থাকে, বেশ মনোযোগ দিয়ে আমি কথাগুলো শুনলাম। তো 25শে আগস্টে ওনার যে ভাষণ, সেই ভাষণে স্পষ্ট কথা ছিল যে বাই ডিসেম্বরের মধ্যে আমরা একটা খসড়া সংস্কারে কিছু পাবো। উনি কিন্তু একটা হিংস দিয়েছিলেন। আর আজকে জাতির উদ্দেশ্যে সুন্দর গঠনমূলক একটা যে বিবৃতি দিলেন, এটা খুব মনোযোগ সহকারে আমরা শুনলাম, এবং ভালো লাগলো কোন কোন দিক কীভাবে এগিয়ে যাচ্ছে। তো একটা জিনিস আমার কাছে যে জিনিসটা খুবই বেশি প্রয়োজন, তা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর কি ব্যবস্থা নেবে, এই ধরনের কোনো বক্তব্য আমি তার ভাষণে শুনিনি। এবং আমাদের খেটে খাওয়া যে আমাদের প্রায় ধরেন 8 কোটি লোক খেটে খাওয়া যারা, তারা
যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য যে হাপিত্যেশ করছে, এবং যখন এই শেখ হাসিনার পতন এবং আমাদের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হলো ডক্টর ইউনূসের মাধ্যমে, আমাদের প্রত্যাশা এবং আমাদের আশা ছিল তো আকাশচুম্বী, অনেক কিছু আশা ছিল। তো সে আকাশের যে প্রত্যাশা আমরা যেটা সাধারণ জনগণ যেটা মনে করে তা হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা। আপনারা এখনই যদি আপনি দেখেন অনেক জায়গায় বলে হ্যাঁ আগেকার সরকার তো ভালো ছিল, অমুক ভালো ছিল, তমুক ভালো ছিল। ওনারা কিন্তু এত কিছু বুঝে না যে বা একটা দেশকে পরিচালিত করার জন্য এবং উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত অবকাঠামো প্রয়োজন দরকার, সংস্কারের দরকার, সেই কাজগুলো হচ্ছে যেটা এর আগে হয়নি, এবং এটা খুবই আমাদের জন্য আপনার আশার আলো। তো সেই জিনিসটা কিন্তু আমাদের সাধারণ জনগণ বুঝে না বিধায় আমি মনে করি যেটা বুঝে তা হলো দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্য নিয়ে তার স্পেসিফিক আমার বক্তব্য আমি শুনতে চেয়েছিলাম। এটা যেমন সবসময় আমরা বলে থাকি যে আপনার আমাদের কমার্স মিনিস্ট্রিতে 8টি উইংস আছে। সত্যি 8টি উইংস যদি তারা সঠিক মতো কাজ করে তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বুঝতে পারবো যে আমাদের দ্রব্যমূল্যটা এখন কত হওয়া উচিত। কিন্তু সেটা কিন্তু যে কী ধরনের চাহিদা মাফিক যোগান আছে কিনা আমাদের যেটা দেখতে হবে, সেটা যদি হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্য। তিনি বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ে আসলে লুকোছাপার কিছু নেই, দ্রব্যমূল্য যে বেড়েছে বা মানুষ যে কষ্ট পাচ্ছে সেটি কিন্তু স্বীকার করেছেন যে কষ্ট পাচ্ছে, স্বীকার করছে। হ্যাঁ, আপনি তো আমাদের প্রধান, আপনার কাছে তো আমি বলেছি না যে আকাশ সমান আমাদের প্রত্যাশা আপনার কাছে, সুতরাং সেই প্রত্যাশা তো এখনই আমি শুনতে চাচ্ছি। 100 দিন অতিবাহিত হলো, এর মধ্যে তো আমরা শুনতে চাচ্ছি আপনি অনেক কিছু করেছেন। আপনার এই 100 দিনের মধ্যে আমি মনে করি যে আমাদের অনেক ভালো ভালো জিনিস যেটা আছে, যেটা বিশেষ করে নির্বাচন কমিশন সম্বন্ধে, প্রশাসন সম্বন্ধে এবং অন্যান্য ব্যাপারে যে আপনার দাবি দেওয়া আছে, এবং উনি ওপেন করে দিয়েছেন যে ফেসবুকের মাধ্যমে এবং আপনার যেটা অনলাইনের মাধ্যমে, যে আপনাদের অনলাইনের প্ল্যাটফর্মে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে এবং আপনাদের যে ভিউজগুলো আছে এটা আমাদেরকে শেয়ার করেন, এবং আমাদের নির্বাচন কমিশনাররা যেখানে সংস্কার করা হচ্ছে তারা অবশ্যই আপনাদের এই ভিউজের সাথে সমন্বয় করে আমরা একটা সিদ্ধান্ত নিব, এই কথা কিন্তু বলেছেন। তো এইটাও একটা আশার কথা আমাদের দেখেন না, শুধু আপনি যদি জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই একটা যদি ঠিক করে, আপনি যাকে বলে সুশাসন, এই একটা যদি আপনি ঠিক করেন আপনি ইউল গেট এভরিথিং। আপনি একটা রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে সব কিছু পেয়ে যাবেন। আপনার এখানে ধরেন সিম্পল একটু বদলির কথাই ধরি, যোগ্যতা অনুযায়ী যার যেখানে দেওয়া দরকার এটা যদি সঠিকভাবে আপনি বসাতে পারেন তাহলে তো তার কাছে আপনি ভালো প্রোডাক্ট পাবেন, তার কাছে তো সুন্দর কিছু পাবেন। এর আগে দেখা হতো যে কে ছাত্রলীগ করে, কে আপনার যুবলীগ করে বা আওয়ামী লীগ করে, তাকে ওই জায়গায় দেওয়া হবে। এখন তো আর সেটা চিন্তা নাই। এই জন্য আমি বলছি যে জনপ্রশাসনের যে সংস্কার, এই সংস্কারটা যদি করা হয়, গুড গভর্নেন্সটা যদি করা হয়, ইউ উইল গেট এভরিথিং। তা এই জন্য আমি মনে করছি যে নির্বাচন কমিশনার ব্যবস্থা যেটা করছে, সার্চ কমিটি গঠন করা হয়েছে, এটাকে সাধুবাদ জানাই যে এগিয়ে যাচ্ছে। তারপরে যেটা একটা জুডিশিয়ারি, যেটা বিচার বিভাগ, যে বিচার বিভাগের মাধ্যমে এই যে পতিত সরকার সব কিছু আপনার ছড়িয়ে নাড়ত এই একমাত্র বিচার বিভাগ দিয়ে, বিচার বিভাগের মাধ্যমে যা ইচ্ছা তাই করতো আপনার, এটা চিন্তাই করা যায় না। তো সুতরাং সেই বিচার বিভাগকে সংস্কার করা হচ্ছে, এটা আমাদের একটা সাধুবাদ আমরা জানাই। অবশ্যই আমরা তাদেরকে সুযোগ দেওয়া হবে। আপনার আবার এখানে যেটা পুলিশের সংস্কার, যে পুলিশের মাধ্যমে গত 15.5 বছর যেভাবে সাধারণ জনগণকে আপনার হেনস্থা করেছে এবং নির্বাচনে তারা প্রভাবিত করেছে, এবং নির্বাচনে আগের দিন তারা পুলিশ প্রশাসনের লোক দিয়ে তারা আপনার ভোট ব্যালট বাক্স ভরা হয়েছে, সেখানে সংস্কার দরকার, সেটা আমাদের দরকার, এবং যার মাধ্যমে আমরা গত 53 বছরে যেটা পাইনি সামনে সেটা পাবো। সুতরাং একটি শিশু জন্ম হওয়ার পরে তাকে হাঁটতে হলে তো 1 বছর মিনিমাম লাগে, এবং তার মুখে যদি কথা শুনতে চান, যদি দৌড়াতে চান, তাহলে তাকে 2 থেকে 2.5 বছর দিতে হবে। সুতরাং আমি মনে করি আমাদের দেখতে হবে যে সংস্কারের যে কর্মকাণ্ড যেটা বলা হয়েছে 30 দিনের, আপনার প্রথমে 6টি বিভাগকে তারা দায়িত্ব নিয়েছে, যেটা বললাম বিচার বিভাগ, নির্বাচন বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার। এরপরে যে 4টা জিনিস আবার তারা ধরেছে তা হলো স্বাস্থ্য বিভাগ, শ্রমিক অধিকার বিষয়ক, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং গণমাধ্যম।
তো এই যে এইগুলা খন্দকার রুহুল আমিন, আমরা একটা দায়িত্ব নেওয়া হয়েছে, আমি তাই রুহুল আমিন, বলি একটা বিরতি নিতে যে চাই। এইগুলাকে যদি আমরা সামনে রেখে এবং সংস্কারটা আমরা তো সাজেশন আকারে দিতে পারি ওই প্ল্যাটফর্মে, আমাদের সাধারণ জনগণ বা আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি, এবং আমাদের ব্যবসা বাণিজ্য করতে হলে যে যে সমস্ত আমাদের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন, সেই জিনিসটা আমরা যদি শেয়ার করি প্ল্যাটফর্মে, তাহলে তো নিশ্চয়ই আমি সরকারকে সহযোগিতা করব যে সংস্কারের বিষয়টা আনার জন্য। খন্দকার রুহুল আমিন, আমরা একটা বিরতি নিতে চাই। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কৃষিবিদ মোহাম্মদ শামীম রহমান শামীম ভাই, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম অন্তর্বর্তী সরকারের 100 দিন। খন্দকার রুহুল আমিন সিআইপি বলছিলেন সংস্কারের কথা, বিভিন্ন কমিশনের কথা, কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সংবিধান সংস্কার কমিশনের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, সংবিধান সংস্কারের উপরে, যেখানে রাজনৈতিক দলগুলো নানা বিষয়ে নানা মত আছে। আপনার কি মনে হয় যে সংবিধান সংস্কার নিয়েই একটা টানাপোড়েনের শঙ্কা আছে কিনা? অবশ্যই শঙ্কা আছে। আপনি যদি যে এটা 10টি কমিশন গঠন করা হয়েছে সংস্কার করার জন্য, সংবিধান সংস্কার কমিশনও তার মধ্যে রয়েছে, জনপ্রশাসনও তার মধ্যে রয়েছে, দুদক রয়েছে, বিচার বিভাগ রয়েছে, জনপ্রশাসন রয়েছে, আমাদের পুলিশ বিভাগ রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। আপনার সংবিধান সংস্কার কমিশনের কাজ করতে গিয়ে এমন কিছু করা যৌক্তিক হবে না জনগণের সামনে, যেটা করতে গিয়ে আপনি জনগণের ধৈর্যের চ্যুতি হয়, সংশয় তৈরি হয় জনগণের, যে সরকার নির্বাচন নিয়ে একটি টালভাঙা বা বিলম্বিত করছে, তাহলে মানুষের মাঝে একটি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, সরকারের প্রতি জনগণ অনাস্থা জ্ঞাপন করতে পারে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জনগণ দীর্ঘ সময় ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত রয়েছে। আজকে যে আন্দোলন হয়েছে, গত ছাত্ররা আন্দোলন করেছে তাদের চাকরির জন্য, সর্বশেষে তাদের এক দফায় পর্যবেসিত হয়েছে আন্দোলন। এর আগে কিন্তু বিরোধী দলগুলো আন্দোলন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছে, মানুষের ন্যায্য অধিকার, নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতার জন্য, নাগরিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এদেশের মানুষ কিন্তু দীর্ঘ সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে দমন পীড়ন, নির্যাতন, গুম খুন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়ে অবৈধভাবে প্রহসনের নির্বাচন করে প্রতিবারই তিনি অবৈধভাবে নির্বাচিত, নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে, যেটা জনগণ ভোট দেয়নি কখনো। দেশ বিদেশে সবাই এটা জানে। এইখানে জনগণের একটা আকাঙ্ক্ষা রয়েছে, প্রত্যাশা রয়েছে যে কিভাবে তারা ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এই জায়গাটাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। জনগণের মতামত আপনি সংস্কার করবেন, এটা যদি পরবর্তী পার্লামেন্ট কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না, যেটি পরবর্তী পার্লামেন্ট যদি এই সংস্কারগুলো আপনি ধরেন। রহমান সাহেব বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো কিছু যে চাপিয়ে দেওয়া, সেটি তিনি সমর্থন করেন না। অবশ্যই সে সমর্থন করেন, ঠিকই বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলগুলো। বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল, বারবার জনগণের ভোটে ক্ষমতা আসে, সংখ্যাগরিষ্ঠ জনগণ বিএনপিকে প্রতিনিধিত্ব করে। আপনি তাদেরকে বাদ দিয়ে তাদের মতামত নিয়ে সংস্কার করতে যে দীর্ঘ সময় ক্ষেপণ করবেন। নির্বাচন মূল ফোকাল পয়েন্ট হলো আমাদের নির্বাচন। জনগণের হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে আপনি যে রিফর্ম করবেন, এই পার্লামেন্টে অনুমোদন যদি না দেয়, তাহলে এই রিফর্ম করার কোনো অর্থ হবে না। এটা হবে না, সংবিধানে সংযোজিত হবে না, এটার কল্যাণ মানুষ পাবে না। নির্বাচিত প্রতিনিধিরাই এই সংস্কারগুলোকে অনুমোদন দেবে পার্লামেন্টে। সেই জন্য আপনার প্রয়োজন হবে এই সরকারকে মাথায় রাখতে হবে, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সুষ্ঠু, অবাধ, ক্রেডিবল সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। এটিই মূল লক্ষ্য হতে হবে। নির্বাচন নিয়ে যদি দেরি বেশি করে, সংস্কার করতে যে সময় ক্ষেপণ করে, জনগণের মাঝে একটি সংশয় হবে, আশঙ্কা তৈরি হবে, এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করবে মানুষ। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। সামনে আরেকটি বিষয়, সেটি খন্দকার রুহুল আমিন যেটি বলেছেন যে দ্রব্যমূল্য বা অগ্রাধিকার খাত, আপনার কি মনে হয় যে সংস্কারকেই বেশি অগ্রাধিকার দিতে গিয়ে রাষ্ট্রের বা মানুষের, জনমানুষের আকাঙ্ক্ষা যেখানে যেটি দরকার, মানুষের প্রয়োজন যেটা, সেখানে আসলে অবশ্যই সেটা ব্যাহত হচ্ছে। আমি ভাই বলেছেন একটু আগে, এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, আমি ওনাকে অনেক শ্রদ্ধা, জাতি শ্রদ্ধা
এবং সম্মান করে, উনি আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনে। কিন্তু ওনার বাইরে অন্যরা যারা রয়েছে তাদের অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার দক্ষতা, সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা জনগণের মাঝে সংশয় তৈরি হয়েছে। তারা স্মুথলি ডাইনামিকভাবে একটা বিধ্বস্ত অর্থনৈতিক সম্পন্ন দেশ এই সরকার রেখে গেছে, শেখ হাসিনার সরকার। আজকে কিন্তু আমরা সেটা ফাংশনিং হতে দেখছি না। মানুষের যে প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এই শেখ হাসিনা গত 16 বছর বিচার বিভাগ, পুলিশ বিভাগ, সিভিল প্রশাসন, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, কৃষি খাত, গুরুত্বপূর্ণ সেক্টরগুলো জনগণ যাদের সাথে সম্পৃক্ত দৈনন্দিন জীবনে, দ্রব্যমূল্য, ব্যবসা বাণিজ্য, সব কিছুতে দলীয়করণ করে, লুটপাট করে, এই দুইটা নীতিতে আওয়ামী লীগের লোক দলীয়করণ করছে, লুটপাট করে সমস্ত সেক্টরগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। অবৈধভাবে দলীয়করণ করে, লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে, আর সমস্ত মানুষকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। আওয়ামী লীগ না হলে চাকরি হবে না, প্রমোশন হবে না, ব্যবসা পাবে না, আর অন্যরা কেউ পাবে না। এই নীতিতে শেখ হাসিনার সরকার কিন্তু গত 16 বছর চালিয়েছে। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ছাত্রদের হাতে, যুবকদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে লাঠিয়াল বাহিনী তৈরি করে, গুন্ডা বাহিনী তৈরি করে মানুষের নির্যাতন, নিপীড়ন চালিয়েছে এই 16 বছর। তারাই লুটপাট করেছে। আজকে সারা বাংলাদেশে মানুষ নির্যাতিত, নিপীড়িত হয়েছে। কেন ছাত্রদের আন্দোলনে এত মানুষ সম্পৃক্ত হয়েছে? এর একটা পটভূমি, ব্যাকগ্রাউন্ড রয়েছে। গত 17 বছর বিরোধী দল আন্দোলন করে এই সরকারকে পতন ঘটাইতে পারেনি। বারবার কিন্তু তারা চেষ্টা করেছে। লড়াই সংগ্রামের ময়দানে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষ সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে। কিন্তু সব শেষে এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে। একটি বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছে এই সরকার, সব সেক্টর ধ্বংস করে। এই রাষ্ট্রকে এখন সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে এই দেশকে বিনির্মাণ করতে হবে। তা নাহলে এই সেক্টর, প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গেছে। এই সেক্টরগুলোকে, এই দেশটাকে বিনির্মাণ করতে না পারলে আপনি কিন্তু মানুষের সুফল ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে স্পৃহা, যে দক্ষতা প্রয়োজন আপনি বলেছেন, আপনার কি মনে হয় যে উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তীকালীন সরকার সেই ধরনের দক্ষতা নিয়ে সামনে? না, আমি সেটা দেখছি না। আমি সেটাই বলছি। অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, আমি দেখেন কৃষি মন্ত্রী মহোদয় ভালো মানুষ, উনি ভালো মানুষ, আমরা তাকে জানি, জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি কৃষি মন্ত্রণালয়ে আছে। আবার পাশাপাশি উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আমি এগ্রিকালচারে অনেক বিশাল মিনিস্ট্রি এটা। আজকে দেখেন সামনে বড় মৌসুমের সময় আসছে। আজকে কৃষকের, আজকে আমাদের দেশের 75%, 80% লোক কৃষি পেশার সাথে জড়িত। 45% লোক কৃষি সেক্টরে আমাদের কর্মসংস্থানের মানুষ জড়িত রয়েছে। আমাদের জিডিপিতে 13.47% কৃষি সেক্টর থেকে আসছে। 3টা সেক্টরে এই বাংলাদেশকে টিকিয়ে রয়েছে। এত গরিব দেশ, এত দুর্নীতি, লুটপাটের পরেও এই যে 20 কোটি মানুষ খাচ্ছে, সারাদিন অনাহারে নেই, বেঁচে আছে, খাদ্যের সংস্থান যোগাচ্ছে। 3টি কারণে কিন্তু এই দেশটা এত লুটপাটের পরে টিকে আছে। একটা হলো রেমিটেন্স, একটা হলো কৃষিভিত্তিক আমাদের অর্থনীতি ব্যবস্থাপনা, আর একটা হলো রেমিটেন্স, আর একটা হলো আমাদের রেডিমেড গার্মেন্টস ভাই যেটা রয়েছে। এই 3টি সেক্টর কিন্তু এই 20 কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে আল্লাহর রহমতে। আর সব কিন্তু লুটপাট করে এই যে সরকারের আমলে আমলারা, সিভিল প্রশাসনের আমলারা, কিছু সামরিক আমলারা, আজকে বিচার বিভাগের লোকরা, এই সরকারের মন্ত্রী এমপিরা, টিআইবি বলেছে প্রতি বছরে 12 থেকে 15 বিলিয়ন ডলার করে এই দেশ থেকে পাচার হয়েছে। এই জনগণের টাকা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই সরকার। কি আমাদের হাইকোর্ট সুইমেটের রোল দিচ্ছে, যারা টাকা বিদেশে পাচার করেছে তাদের নাম তালিকা দিতে। এই সরকার কিন্তু দেয়নি, 2বার দিয়েছে বিগত সরকার। হাইকোর্ট, তৎকালীন সরকার হাইকোর্ট সুইমেটের রোল দিচ্ছে, কারা এই দেশ থেকে অর্থ পাচার করছে তাদের নাম তালিকা দাও। সরকার কিন্তু দেয়নি। সে গেছে। আজকে কি এই সরকার তাদেরকে ধরতে পারছে? পাচারকৃত অর্থ ফেরত আনতে পারছে এই গরিব দেশে? উদ্যোগ নিয়েছে। আজকে আমাদের শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার যে সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট রয়ে গেছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভাই বলেছেন, কোটি কোটি মানুষ সাফারিংস হচ্ছে। দেশের 8.5 কোটি 9 কোটি মানুষ দেশের ক্ষুধা দারিদ্রতাকে সাথে নিয়ে খেয়ে না খেয়ে আছে। প্রকৃত অবস্থা বাংলাদেশ। আজ পরনে কাপড় নেই, খাদ্য নেই, চিকিৎসা নাই, স্বাস্থ্যের চিকিৎসা নেই, আপনার বস্ত্র নেই। একটা নিরন্ন কঠিন অবস্থায় দেশের মানুষ দারিদ্রের সাথে লড়াই করে সংগ্রাম করে চলছে একটা গরিব দেশ। এই গত 16 বছরে ধনী গরিবের যে বৈষম্য প্রকাট আকার ধারণ করেছে, সেটা কিন্তু আজকে অর্থনৈতিক সংকট প্রকাট আকার ধারণ করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতি কোথায় এসে দাঁড়িয়েছে? ব্যাংকগুলো লুট হয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংক সহ বেসরকারি সরকারি ব্যাংক লুট হয়ে গেছে, তারল্য সংকট দেখা দিচ্ছে। আপনি রাজস্ব আহরণ করতে পারতেছেন, জিডিপিতে নিম্নগতি আসছে। আজকে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধীর গতিতে, রেমিটেন্স প্রবাহ ধীর গতিতে, অর্থনীতি একটা কঠিন সংকটের উপরে আসে দাঁড়িয়েছে। ব্যক্তি খাতের যে বিনিয়োগ সেটা এখন অনেক ব্যবসায়ীরা পালায় চলে গেছে। এই পরিবর্তিত পরিস্থিতি ব্যক্তি খাতে বিনিয়োগটা হচ্ছে না, তবে remittance টাকার প্রবাহ কিছুটা অবমূল্যায়ন, বেড়েছে, জি। টাকার সীমাহীন অবমূল্যায়ন, তারল্য সংকট ব্যাংকে। আজকে 5 লাখ টাকা তুলতে পারছে না ব্যাংক। এই যে বাংলাদেশ একটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, এখন অত্যন্ত কঠিন একটা অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে আছে, আর সাথে এগ্রিকালচারের এই অবস্থা। জি শামীম ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অন্তর্বর্তী সরকারের 100 দিন। শামীম ভাই বলছিলেন যে অর্থনীতির কি অবস্থা, ভঙ্গুর অবস্থা। আজকের একটি খবর হলো বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য, সেটি হচ্ছে 2,84,000 কোটি টাকায় খেলাপি ঋণ, যেটি মোট ঋণের 17%, যেটি বলা যায় যে গত 15 বছর বা বিগত সময়ে এই খেলাপি ঋণের সিংহভাগই খেলাপি হয়ে গিয়েছে। আপনি যে টাকা পাচার রোধ করা বা খেলাপি ঋণ আদায়ের যে প্রকল্প, যেটি আসলে সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে যাওয়া উচিত ছিল, অর্থনৈতিক কার্যক্রমে কিছুটা গতি এসেছে, এটা সত্য, সংস্কারও করেছে এই অন্তর্বর্তী সরকার, কিন্তু খেলাপি ঋণ তো আসলে উদ্বেগজনক। আপনার কি মনে হয়? ধন্যবাদ। এই খেলাপি ঋণের ইস্যুটা অনেক দিন থেকেই চোরপুলিশ খেলার মতো এই সরকারি দল, সরকার এবং ব্যাংক এবং হলো ব্যবসায়ী, এই 3 মহলের মধ্যে এটা চোরপুলিশ খেলা হয়েছে, যোগসাজশ ছিল, যোগসাজশ করে। এখানে দেখা গেছে যে ব্যাংকের যে ইন্টেলিজেন্সি ইউনিট আছে সেটার চিফও জড়িত এই টাকা পাচারের মধ্যে। আপনি দেখা গেছে কুইক রেন্টালগুলো হয়েছে 100 মেগাওয়াটের জন্য, কুইক অর্থনীতি, কুইক মানি, সেখান থেকে দেখা গেছে 20% সাপ্লাই করে, বিদ্যুৎ সাপ্লাই করে 100%-এর টাকা নিয়ে গেছে। 100 টাকার জায়গায় 20 টাকার মাল সাপ্লাই করে 100 টাকা 80 টাকা চুরি করে ফেলছে। বিদ্যুতের মন্ত্রী কিন্তু ছিল ওই যে পালানো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিদ্যুতের মন্ত্রী ছিলেন। তার মানে কি, এইগুলোর মধ্যে দেশের শীর্ষ মহল জড়িত ছিল। আজকে আমরা এই দেশের অর্থব্যবস্থাটা আমি বলা চলে অনেকটা হেলায় অনেকটা অবহেলা করে, লোভে, হ্যাঁ, আমাদের অর্থমন্ত্রীকে বলতে শুনতাম, লোটাস কামাল সাহেবকে, যে দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে। আবার অনেকে যখন বলতো পাচার হচ্ছে, উনি বলতো কে পাচার করে বাস করতো সংসদে, আপনারা দেখাই দেন। আসলে পাচারকারী উনি নিজেই। উনি এই সরকার প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা পালানোর আগে, পদত্যাগ কর বা পতন ঘটার ঠিক আগে 1.5 থেকে 2 মাসে উনি দেশ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, উনি লাস্ট গভর্নমেন্টে যখন অর্থমন্ত্রী, উনি 2.5 বছর অফিসই করেননি, সচিবালয় যান নেই, ফাইল সাইন করতেন ঘরে বসে বসে। আর উনি কোথায় কিভাবে টাকা পয়সা লুটপাট করা যায় এগুলো তো আগে থেকেই ছক করে ফেলছে, আগে থেকে ওনাদের পকেটে চলে গেছে। ম্যান পাওয়ার সেক্টর থেকে 32,000 কোটি টাকা মালয়েশিয়ার কেলেঙ্কারি, এটাতে ওনারা কয়েকজনে মিলে, এটার মধ্যেও রাজপরিবার জড়িত ছিল। রাজপরিবার জড়িত না হলে পরে এত বড় কেলেঙ্কারি করা যায় না। সেখানে মানুষগুলো, একটা ছেলে তো সুইসাইড করলো, বাবার সাথে ফেরত যাবে না, টঙ্গী রেল থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে গেল, মারা গেল ছেলেটা। আপনি প্রাণটা ফেরত দিতে পারবেন? তো টাকা তো এইভাবে পাচার হয়েছে। এখানে প্রায় $150 বিলিয়ন পাচার হয়ে গেছে। $150 বিলিয়ন পাচার তো বিভিন্ন ফর্মুলায় হয়েছে। এই যে এরা ঋণ খেলাপি যারা হয়েছে, তাদের মধ্যে কিছু ব্যবসায়ী আছে যে উচ্চ হারের ঋণের হার, সুদ হার বেড়ে যাওয়ার কারণে তারা খেলাপি হয়ে পড়েছে। কিছু আছে মাল ইম্পোর্ট করছে, সে 100 টাকার মাল 150 টাকা হয়ে গেছে ডলার রেটের কারণে, সে কারণে সে অনেক সময় ঋণ খেলাপির মধ্যে পড়ে গেছে। এটা হলো অনিচ্ছাকৃত ঋণ খেলাপি। এদেরকে রাষ্ট্র খুঁজে বের করে এদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে বাঁচানো যায়, কারণ ওখানে শ্রমিক আছে, ওখানে রাষ্ট্রের স্বার্থ আছে, ব্যাংকের টাকা আছে, জনগণের টাকা, ব্যাংকের টাকা তো জনগণের টাকা। আপনাকে সেগুলোকে যেমন বাঁচাইতে হবে, আবার ওই খেলাপি স্বেচ্ছায় যারা ঋণ খেলাপি হয়েছে, যারা বিদেশের সম্পদ পাচার করেছে, এই প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তিনি তো গোটা ইউরোপের রাষ্ট্র প্রতিনিধিটা বাংলাদেশে আসবেন, আজকে বললেন যে 27টি দেশের গোটা ইউরোপের অ্যাম্বাসেডাররা ওনার কাছে আসবেন। তাদের মাধ্যমে ওই দেশের রাষ্ট্রপ্রধানদেরকে উনি বলতে পারেন, উনি চিঠি লিখেও রাষ্ট্রপ্রধানদের বলতে পারেন, বিশ্ব সবাই গিয়েছেন সেখানে অনুরোধ করেছেন, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে উনি চিঠি লিখতে পারেন। উনি ব্যক্তিগতভাবে পরিচিত, যে তোমার দেশে সকলের দেশে, আমার দেশ থেকে যারা চুরি করে টাকা পয়সা নিয়ে গেছে, সম্পদ গড়েছে, সব আমাকে ধরে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। অন্তত 100 ভাগ না হোক, শতকরা 80 ভাগ, 60 ভাগ, 70 ভাগও যদি সফল হয়, তাহলে তো আমাদের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। টাকা পয়সা আনতেই হবে। আর যারা পাচারকারী, তাদের এই দেশে সাবর অস্তাবর যত সম্পত্তি আছে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নিতে হবে, নিয়ে
এই সমস্ত রুগ্ন শিল্পগুলোকে বাঁচাতে হবে, কারণ এখানে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক জড়িত। এক গার্মেন্টস যদি পড়ে যায়, এখানে 80 লক্ষ 1 কোটি শ্রমিক জড়িত। 80 লক্ষ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবার একজন শ্রমিক 5 জনের দায়িত্ব নিচ্ছে। গার্মেন্টসকে প্রয়োজন হলে তাকে ভর্তুকি দিতে হবে, গার্মেন্টসের শ্রমিককে তাকে স্বাস্থ্য সেবা দিতে হবে, তাকে দরকার হলে রেশনিং কার্ড দিতে হবে, গার্মেন্টসকে বাঁচিয়ে রাখতে হবে। কৃষিকে বা কৃষি উনি যেমন বলল, একজন সেনাবাহিনীর লোক, উনি সেনা বিশেষজ্ঞ, উনি হয়তো বা স্বরাষ্ট্র চালাতে পারবে, পুলিশের মন্ত্রণালয় চালাতে পারবে, সারা গোলাবারুদ নিয়ে কাজ করেছে, লেফট রাইট করেছে সারা জীবন। উনি কৃষির কি বুঝে? কৃষকের দুঃখ দুর্দশাতে উনি বুঝবে না, উনি তো ভালো চালাইতে পারবে না। এটা একটা বড় জায়গা, এখানে একজন লোককে একদম নিয়োজিত করা উচিত ছিল, খুব দক্ষ একজন লোককে নিয়োজিত করা উচিত ছিল। কেন হেলায় হেলায় এনজিওর কিছু লোককে নিয়ে আছে, এরা সমিতি চালানো মানুষ, এনজিও চালানো মানুষ। এনজিওর মানুষগুলো তো বিদেশ থেকে টাকা আনে, এরা বিভিন্নভাবে টাকা পয়সা লুটে পুটে খায়। 100 টাকা আনলে 60 টাকা নিজেরা খেয়ে ফেলে, 40 টাকা গরিব দিকে কোনো রকম পায়, কোনো রকম পায় না। সেই মানুষগুলো অনেকে এখানে বসে আছে। উপদেষ্টাদের ভাতা বন্ধ করে দেওয়া উচিত। উপদেষ্টারা সবাই সফল মানুষ, আপনারা ভাতা নিয়েন না, এই টাকাগুলো দিয়ে দেন আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। যেহেতু রাষ্ট্রীয় কোষাগারের টাকা পয়সা এখন দুর্বল, রাষ্ট্র অর্থনীতি দুর্বল, আপনি এই টাকাগুলো চিকিৎসার্থে দিয়ে দেন। যারা আহত হয়েছে আমাদের ছেলেগুলা, মেধাবী ছেলেগুলা, হাত নাই, পা নাই, চোখ নাই, এটা বিভীষিকাময়, এগুলো তো কল্পনা করা যায় না। এখানে আপনাকে বাস্তববাদী চিন্তা ভাবনা করতে হবে। হেলায় হেলায় যাকে তাকে একটা উপদেষ্টা বানাবে, যাকে তাকে একটা দায়িত্ব দিবে, সে পরবর্তীতে সে সফল হবে না। আলটিমেটলি দেশটাই তো মুখ থুবড়ে পড়বে। সুতরাং আপনার উপর অনেক আশা ভরসা আমাদের। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা শুনেছি, উনি আশার বক্তব্য দিয়েছেন, কিন্তু নিরাশাও আছে বক্তব্যের মধ্যে। আমরা তো নিরাশাগুলো দেখছি, বাজারের অবস্থা ত্রাহি, দ্রব্যমূল্য সীমাহীন ঊর্ধ্বগতি। এতদিন পরে আপনি চালের রশিদকে দলেন কেন? চালের রশিদের পিটিয়ে তার কাছ থেকে শুনেন বসুন্ধরা কি করে, ম্যাক্স কি করে, কি বলে আপনার ফ্রেশ কি করে, আপনার কাজী নাবিল কি করে, কাজী গ্রুপ, হ্যাঁ, এই সমস্ত গ্রুপগুলোকে ধরেন, স্কয়ার গ্রুপকে ধরেন, যারা চালের সিন্ডিকেটের সাথে জড়িত। হ্যাঁ, এরাই আবার আটা, চিনি, লবণ, তেল, এসালম, এরা সবাই জড়িত। সরকার, আমি আপনার কাছে আবার আসবো। জি, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের আশা ছিল আকাশচুম্বী। 100 দিনে আকাশচুম্বী প্রত্যাশা ধস নামলো, নাকি সেই আকাশচুম্বীতেই ধরে আছে? হ্যাঁ, এখন আমরা আকাশচুম্বীতে আছি। মানুষ কি এখন আকাশচুম্বী প্রত্যাশা রাখছে কিনা এই সরকারের উপরে? যে মানে শতভাগ আস্থা আছে কিনা? আকাশ ছোঁয়ার স্বপ্ন, আকাশ ছুঁতে পারবো না জানি, তারপর স্বপ্ন থাকে, স্বপ্ন থাকলেই তো সেখানে যাওয়া যায়। তো আমি কিন্তু আশাবাদী, এখনও আশাবাদী, কেননা মাত্র আপনার 3 মাস হয়েছে এবং 3 মাসে 3 মাস 10 দিন, 3 মাস 10 দিন হয়েছে। তো 3 মাস 10 দিনে আমার হিসাবে যে অনেক কিছু হয়েছে, এবং যে অবস্থাটা বাংলাদেশের অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা, যেহেতু ব্যবসা করি তো, ব্যবসা আগে ব্যাংকের যে অবস্থা ছিল, ব্যাংক তো এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আপনার ডলার অনেক দিন পরে, অনেক বছর পরে যে এখন স্টেবল আসছে ডলার, সব ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে, সব ব্যবসায়ী এখন এলসি খুলতে পারছে। এবং যে ব্যাংক ম্যানেজার আগে আমাদের এলসির কথা বলে সে অন্যদিকে তাকাই থাকতো, সেই ম্যানেজার এখন আসেন, আপনি কি লাগবে বলেন, যে আপনি 50% দেন, আরে তার চেয়ে আরও কম দেন, তারপর আমি আপনাকে এলসি খুলে দিব। এই কথাটা শুনেই তো আমার সাহস বেড়ে গেছে। এই যে একজন ব্যবসায়ী যদি সাহস বেড়ে যায়, সেখানে কিন্তু আপনার দেশের অবস্থা ভালো হবেই, কারণ ব্যবসায়ীরা কিন্তু দেশকে পরিবর্তন করে। আপনি দেখেন, এই যে আপনার 100 দিনে আমাদের প্রায় কত 86,277 লোকের কর্মসংস্থান হয়েছে, 86,277 জন কর্মসংস্থান হয়েছে। তা আমি তো বলবো যে এটা ভালো হয়েছে। এর মধ্যে দেখেন, যদি আপনার ইয়েতেই তো এখানে আছে, যেটা রাজস্ব খাতে প্রায় 2,500 লোককে নেওয়া হয়েছে, কারণ সেখানেই তো আমাদের প্রয়োজন। আগে শুনতাম কোনো কিছু আদায় করতে গেলে যে আমাদের জনবলের অভাবে আমরা পারছি না, রাজস্ব বোর্ড বলতো। এখন তো সেটা বলতে পারবো না, দরকার হলে আরও 2,500 নেক, তাদেরকে আমরা ঠিকমতো প্রোভাইড করি। যেমন আপনার বিবিসির তথ্য অনুযায়ী এখনও কিন্তু প্রায় আমাদের 40 লক্ষ শিক্ষিত বেকার আছে, 40 লক্ষ শিক্ষিত বেকার আছে। তো তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে, এবং টোটাল প্রায় 1,13,00,000 আমাদের এখানে বেকার আছে, বাংলাদেশে আছে। তাই আমি বলি যে আমাদের এখানে কাজ হচ্ছে, ভালো হচ্ছে, এবং বেশ কয়েকটা আপনার ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করা হয়েছে এবং তারা ঘুরে দাঁড়াচ্ছে। যেমন আমি আব্দুল্লাহ মিন্টু সাহেবের কথা বলবো, স্ট্যান্ডার্ড যেটা ন্যাশনাল ব্যাংক,
সেই ন্যাশনাল ব্যাংকে সে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে দেখা করে বলেছে যে স্যার আমার 1 বছর সুযোগ দেন, আমি 1 বছরের মধ্যে আমার এই ব্যাংকে আমি ঘুরে দাঁড় করাবো এবং মোটামুটি আমি ঋণ খেলাপি পর্যায়ে যেটা ছিল সেটা থেকে আমি তুলে আনবো। তো এই ধরনের যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, যারা পাচার করবে না, এই ধরনের ব্যক্তিকে যে কাজে লাগানোর সুযোগ দেওয়া হচ্ছে, এটাই তো আমি মনে করি আমাদের অনেক আশার আলো। তা এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যেমন আমার ব্যক্তিগত কিছু আপনার সাজেশন আছে, সেটা আমি দিতে চাচ্ছি। এর মধ্যে দ্রব্যমূল্যের মধ্যে যেটা দেখেছি যে সেন্ট্রালি একটা নিয়ন্ত্রণ করা হচ্ছে 10 সদস্য বিশিষ্ট নিয়ে, এবং আমাদের জেলাভিত্তিক যেটা আগে ছিল না, এবার জেলাভিত্তিকই করা হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে। এবং প্রত্যেকটা জেলাতে আপনার 8 জনের সাথে 2 জন ছাত্র সমন্বয়ক থাকবে, 8 জনের সাথে 2 জন ছাত্র সমন্বয়ক থাকবে। তারা জেলাভিত্তিক যে সমস্ত দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য তারা দায়িত্ব পালন করবে। এই ধরনের কর্মকাণ্ড আমি মনে করি যে এটা আমি আশার আলো দেখছি। আমার প্রত্যাশা তো অনেক, প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা হয়তো এখন পাবো না, আমরা মনে করি অবশ্যই পাবো। যেমন এখন একটা মনে হচ্ছে, যেটা আমি মনে করি যে আমাদের খরচ তো কমে গেছে, আমাদের পাচার তো কমে গেছে, এবং আমাদের রেমিটেন্স বেড়ে গিয়েছে। আমাদের ধরেন আপনার যেটা ইম্পোর্ট, যেটা আপনার ইম্পোর্টের যে ডলার খরচ হতো সেটা কমে গেছে, এবং এর মধ্যে 2টা কিস্তি পরিশোধ করা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে যে ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে, সেখানে কিন্তু আপনার রিজার্ভ ফান্ডের কোনো 1 পয়সা ধরা হয় নাই। তো এটা তো অবশ্যই পজিটিভ দিক, এটা আমি বলবো। সুতরাং এইটা আমি সামনে এটা অবশ্যই পাবো। সামনে পাওয়ার জন্য আমাদের যেটা করা দরকার, আরেকটা সবচেয়ে আমাদের জাতীয় দাবি আমি মনে করি যে গণহত্যার বিচার। এই গণহত্যার বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, এবং তাদের সুপারিশ অনুযায়ী যেটা আন্তর্জাতিক পর্যায়ে যে পুলিশ বাহিনী আছে, সেখানে রিকোয়েস্ট করা হয়েছে রেড অ্যালার্টের মাধ্যমে যে শেখ হাসিনার বিচার করা এবং তাকে নিয়ে আসা। এটা বিরাট বড় একটা আমাদের মনে করি যে আশার আলো আমরা দেখতে পারবো। যে এই কারণে দেখতে পারবো, সে জাতির পিতার কন্যা হওয়ার স্বার্থ পরেও সে অন্যায় করে সে পার পাবে না। এইটা বিরাট একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অবশ্যই আমি মনে করি আমাদের দরকার, যেটা আন্তর্জাতিক গণহত্যা বিচারের মাধ্যমে যেটা আমরা পাচ্ছি। খন্দকার রুহুল আমিন ভাই, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শামীমুর রহমান শামীম ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, অন্তর্বর্তী সরকারের 100 দিন। আপনার দল বিএনপির বেশ কয়েকটি কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা হয়েছে, তার মধ্যে একটি হলো রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে বিএনপির অবস্থান নিয়ে, সেটি একটি। আর কয়েকজন উপদেষ্টা নিয়েও আপনাদের মধ্যে একটু বিশেষ করে সমালোচনা আছে। আপনার কি মনে হয় যে দলগত অবস্থানে বিএনপি ঠিকই আছে? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করেই দলের মুখপাত্র আমাদের সংগ্রামী মহাসচিব এবং আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য রেখেছেন। তারেক রহমান সাহেব দেখেছেন দেশ ও জাতির উদ্দেশ্যে, তিনি স্পষ্ট করে বলেছেন, একদম এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে বলে যে রাষ্ট্রপতিকে সরাতে চায় না কেন বিএনপি? সাংবিধানিক একটা সংকট তৈরি হবে এটার কারণে। এটা তো স্পষ্টভাবে আমাদের মহাসচিব সাহেব বলেছেন, আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার স্পষ্ট করেই বলেছেন, দলীয় অবস্থান থেকে বলেছেন, নতুন করে কোনো সংকট যাতে তৈরি না হয় সেই জন্যই ওনারা বলেছেন দেশ জাতির বৃহত্তর। এটি তো অভ্যুত্থানের সরকার, সবকিছু তো সংবিধান মেনে চলছে না। না, সংবিধান মেনে চলছে না। অভ্যুত্থানের সরকার, এটা ঠিকই আছে যে একটা গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকার আসছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। তাদের বারবারই যদি আমরা একটা সংকট তৈরি করি চলার পথে, তাহলে তো আমাদের জাতীয় অন্য কাজগুলো বাধাগ্রস্ত হবে। এই জন্য দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের এই সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে ভাইও বলেছেন, আমার বিজ্ঞ আলোচক অখন ভাই বলেছেন, যেটা আজকের যে সংকটটা, বাংলাদেশের যে সংকটটা তৈরি হয়েছে, এই যে বহুবিধ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দাঁড়িয়েছে, অর্থনৈতিকভাবে বলেন, ব্যাংক খাতে বলেন, ব্যবসা বাণিজ্যের খাতে বলেন, শিক্ষা খাতে বলেন, কৃষি খাতে বলেন, স্বাস্থ্য খাতে বলেন, যেগুলো জনগুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনে মানুষকে প্রভাবিত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, কৃষকের অবস্থা বলেন, শ্রমিকদের অবস্থা বলেন, একটা কঠিন সংকটের মধ্যে বাংলাদেশ বিধ্বস্ত অবস্থায় পড়েছে। এই বহুভূতির সংকট মোকাবেলা করে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, উনি নোবেল লরিয়েট, উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন, উনি জ্ঞানী বিদগ্ধ ব্যক্তিত্ব, আমরা তাকে শ্রদ্ধা করে সম্মান করি, দেশের জন্য বয়ে এনেছেন। কিন্তু ওনার সাথে যারা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে,
আমার একটা প্রশ্ন রয়েছে, এই বহুবিধ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ যে দাঁড়িয়ে আছে, সর্বক্ষেত্রে ব্যর্থতার ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একটা নতুন স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, উন্নয়ন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে ন্যায়, সততা, দেশপ্রেম নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে বিশাল কর্মযোগ্যতা বাস্তবায়ন করতে হবে, সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে না করতে। এই অল্প সময়ের মধ্যে তারা পারবে না। একটা নির্বাচিত সরকার, যাদের জনগণের ম্যান্ডেট রয়েছে, তারাই মাত্র এই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং শহীদদের রক্তের ঋণ তারাই শোধ করতে পারবে। সেজন্য কি করা প্রয়োজন? সেই জন্য অবশ্যই এই সরকারকে মনোযোগ দিতে হবে, স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার যৌক্তিক সময়, যৌক্তিক বিষয়, যেটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলোতে সংস্কার করা প্রয়োজন, অবাধ, ক্রেডিবল সব দলের অংশগ্রহণে জনগণ যাতে সুষ্ঠু নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে তাদের ইচ্ছামতো তাদের জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে পারে, সেদিকে আমাদের মনোনিবেশ দেওয়া উচিত। কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি রাষ্ট্র ক্ষমতায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় পথ খোলা রয়েছে, এক সুষ্ঠু অবাধ নির্বাচন করায় তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটা জাতিকে অবশ্যই উপহার দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচন নিয়ে যদি সরকার টালভানা করে, সময় ক্ষেপণ করে, অবশ্যই জনগণ এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেখবেন আপনি, আমি ভবিষ্যৎবাণী, মানে আমার একটা আশঙ্কা, আমার একটা চিন্তা চলবে। কারণ এই সরকার তো বিধ্বস্ত অবস্থা বাংলাদেশকে রেখে গেছে শেখ হাসিনার সঙ্গে। এই সরকার তো সেই জনগণের প্রত্যাশা যেভাবে করছে, জনগণের প্রত্যাশা করছে এই সরকার, সেটা তো পূরণ করতে পারছে না এই সরকার। পারছে সবসময় সরকারের পক্ষ থেকে কিন্তু একটি জিনিস বলা হচ্ছে যে শুধুমাত্র একটি সুষ্ঠু ভোট বা একটি ভোটাধিকার প্রতিষ্ঠা করা, যেটি আসলে পুরোপুরি 5 আগস্টের পরে যে জন আকাঙ্ক্ষা, সেটি না। এটা কিন্তু আপনার সাথে আমি একমত। আপনি যেটা বলছেন, আজকে কিন্তু আমাদের ছাত্ররা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক, সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার সম্পন্ন একটি দেশ গঠনের জন্য গতানুগতিক রাজনীতির বিপরীতে আজকে ছাত্ররা কিন্তু রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে দেখে গিয়েছে এই তরুণ প্রজন্ম কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। এটা কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে। রাজনীতিবিদদের বাংলাদেশে তারা কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে মূলত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। তারা কেন আন্দোলন করেছে? আপনি 87% কোটায় ভরে দিচ্ছেন, মেধার কোনো মূল্যায়ন নেই। 13% রাখছেন মেধা, আর সব কোটায় ঢুকাই দিচ্ছেন আওয়ামী লীগের লোক। ওই কোটা সেই কোটা দিয়ে মেধার মূল্যায়ন হচ্ছে। এই জন্যই তো ছাত্ররা আন্দোলন করছে বারবার। এই কোটা বিরোধী সংস্কারের জন্য আন্দোলন কিন্তু এই প্রথম হয়নি, আগেও হয়েছে। তখনও দমন পীড়ন করে ছাত্রলীগ, যুবলীগ দিয়ে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, মারমুখী আচরণ করা হয়েছে, তাদেরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যায়ে কিন্তু তা পারেনি। এই শোষণমুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার, মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নকে তারা লালন করেছে। এই চেতনাটাকে ধারণ করেই ছাত্রদের এই আন্দোলন কিন্তু এক দফায় পর্যবেসিত হয়েছে। হাতে সময় কম, আমি মনে করি সেই জায়গা থেকে আমরা রাজনীতিবিদরা যারাই নির্বাচিত হবে তারাই অবশ্যই শ্রদ্ধা ধারণ করতে হবে ছাত্রদের এই চেতনাকে, এই মূল্যবোধটাকে। এই বৈষম্যমুক্ত বাংলাদেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কোনো আপোষ করা যাবে না। আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ন্যায় বিচার ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নেই যারা শহীদ হয়েছে তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে। কৃষিবিদ মোহাম্মদ শামীম রহমান শামীম, হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মাখন সরকার, আলোচনা শেষ করতে চাই। প্রত্যাশা প্রাপ্তির কি সম্মিলন হলো 100 দিনে অন্তর্বর্তী সরকারের, আপনার কাছে সেটি জানতে চাই। শেষ করব সংক্ষেপে। ধন্যবাদ। আসলে দেশ হিসাবে আমরা ছোট দেশ। জনসংখ্যার বিচারে পৃথিবীতে আমরা 9ম বৃহত্তম জনসংখ্যার দেশ। জনসংখ্যার বিচারে পৃথিবীর অনেক ধনী দেশ আমাদের থেকে অনেক সিরিয়ালে পিছনে। সেই হিসাবে এই ছোট দেশের রাষ্ট্রের ম্যানেজমেন্টের পক্ষে, সুষ্ঠু ম্যানেজমেন্টের পক্ষেই এতগুলো মানুষকে তার খাদ্যের যোগান, তার স্বাস্থ্যের যোগান, তার বাসস্থানের সুব্যবস্থা করা, মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানে বিগত সরকার অনেক বেশি হয়তো কাজও করার চেষ্টা করছে, নতুন নতুন প্রকল্প নিয়েছে, বড় বড় প্রকল্প নিয়েছে, বড় বড় কমিশন পেয়েছে, এগুলো আবার পাচার করে দিয়েছে। টাকা পয়সা আর এই দেশে রাখেনি। তাদের আত্মীয় স্বজনকে খেয়াল করবেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী তিনি যাওয়ার আগে তার পরিবার, জ্ঞাতি গোষ্ঠী সমস্ত আত্মীয় স্বজন বিদেশে চলে গেছে। ওনার পরিবারে 17 জন 18 জন এমপি ছিল।
বা মেয়র ছিল, বিভিন্ন পদে ছিল, এদেরকে এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে লুটপাট করেছে, এমপিরা করেছে, মন্ত্রীরা করেছে, সরকারি দলের সবাই করেছে। দেশটাকে স্বাভাবিক জায়গায় রাখা নেই কোনো সরকারের পক্ষেই। ডক্টর ইউনূস, আমরা আশা করেছিলাম তিনি বিশ্ববরেণ্য একজন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কারপ্রাপ্ত মানুষ এবং আন্তর্জাতিকভাবে খুবই গ্রহণযোগ্য। এখনও অনেক নোবেল পুরস্কারপ্রাপ্ত মানুষ আছে, তার মতো এত বেশি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। ভারতের অমর্ত্য সেনও এতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। তিনি যেটা করেছেন, তার পক্ষে সাহায্য সহযোগিতা আনা সম্ভব, তার পক্ষে লুটের টাকা ফেরত আনা সম্ভব, তার পক্ষে আবার নতুন প্রকল্প, পুরনো প্রকল্পগুলোকে চলমান রেখে নতুন প্রকল্পে বিনিয়োগ আনাও সম্ভব। আমরা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি, আশা করি তিনি সেই সুনামটা অর্জন করে সুনামের সাথে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় দেশটাকে নিয়ে যাবেন এবং একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন। পরবর্তী সরকারকেও তিনি বিভিন্নভাবে সহযোগিতা করবেন, এটা আমরা বিশ্বাস রাখতে চাই। কিন্তু আমরা বাস্তবে যে কর্মকাণ্ড দেখছি, উপদেষ্টাদের যে পরিমাণ কর্মকাণ্ড দেখছি, তাতে হতাশ না হয়ে পারি না। এমন এমন উপদেষ্টা নিয়োগ হয়েছে যে আমার মনে হয় যে এই উপদেষ্টা পরিষদটা ভেঙে আবার নতুন করে গঠন করা উচিত। আমার মনে হয় অনেক বেশি এনজিও প্রীতি করে ফেলেছে, লোককে নিয়ে ফেলেছে, অনেক বেশি দুর্বল লোককে নিয়ে ফেলেছে। এখানে একটু বেশি যেমন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে বিগত সরকার 2টা কিডনি নষ্ট করে দিয়েছে দেশের, কিন্তু এই দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু অতীতের সরকারের সময় বলেছিল বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। কিন্তু আজকে সিঙ্গাপুর হওয়ার অর্থগুলো গেল কোথায়? কারা পাচার করলো? এই পাচারকারীদেরকে প্রত্যেককে ধরতে হবে, যে বা যারা জড়িত আছে। মাখন সরকার আলোচনা শেষ করব এবং এই অর্থ ফেরত আনতে হবে, আপনাকে জনগণের কল্যাণে ধন্যবাদ। এই অর্থ ব্যয় করতে হবে। রুহুল আমিন, খন্দকার রুহুল আমিন, যেটি মাখন সরকার বললেন যে আসলে আশা প্রত্যাশার জায়গাটা অনেকটা ক্ষীণ হয়ে আসছে, আপনার কি মনে হয় যে কিন্তু প্রত্যাশা রাখার জায়গা তো আশা করতেই প্রশস্ত হওয়া প্রয়োজন কিনা? আমি অবশ্যই আশা তো করতেই পারি। যিনি আমাদের রাষ্ট্রপ্রধান এখন হয়েছেন, যার সমস্ত পৃথিবীব্যাপী তার যে অ্যাকসেপ্টেন্স এবং তার যে কথাবার্তা, এটা তো সব কিছু খুবই আশাবাদী। ওনার ফরেন পলিসি ওনার আন্ডার আছে। উনি দেখেন না, প্রত্যেকটা ফরেন পলিসিতে উনি খুব ভালোভাবে আপনার এগিয়ে যাচ্ছে। এবং উনি লেটেস্ট যে 3O যে একটা 3-0 যেটা 3O বা 3-0 যেটা দিয়েছেন, এটা তো একটা বিশ্বের মধ্যে একটা আলোচনা সৃষ্টি হচ্ছে যে ওনার যে সুন্দর কথা, এই থিঙ্কিংটা, এই যে থিঙ্ক ট্যাঙ্ক ওনার বের হয়েছে, এই কারণে সমস্ত বিশ্ব কিন্তু ওনার দিকে তাকিয়ে আছে। আমি মনে করি অবশ্যই ওনাকে দিয়ে আমরা পারবো। তবে হ্যাঁ, এখানে যে সমস্ত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাদেরকে রেখেই যে সব করতে হবে বা বাড়ানো যাবে না, এইটা কিন্তু নয়। এখানে কিন্তু যারা আপনার এনার্জেটিক এবং যাদের দিয়ে কাজ করা যায়, সেই সমস্ত আমি মনে করি যে উপদেষ্টা পরিষদ নিয়ে এবং রিফর্ম করে আমরা যদি এগোতে পারি, কেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারটাও কিন্তু সংস্কার করা দরকার আমার ধারণা, তাহলে আরও সুবিধা হবে। এবং এখানে আমি বলি, দেখেন যেখানে আমাদের বলা হয়েছিল যে তোমরা কাঁঠাল খেয়ে থাকার চেষ্টা করো, আর সেখানে দেখা যায় যে $1,700 কোটি পাচার হয়ে গেছে। যে বলছে যে তোমরা কাঁঠাল খেয়ে থাকো, আর সেখানে $1,700 কোটি পাচার হয়েছে, এখানে উনি সহযোগিতা করেছে। এবং যে কথাটা আমি মনে করি, এই যে মরতে ভয় না পাওয়ার চেতনা আমাদের এই ছাত্রদের, যেটা এটা কিন্তু আপনার জাতিতে বা দেশে একবার দুইবার আসে না, এটা একবারই আসে। আমাদের এই কারণে আমি বলতে চাচ্ছি যে সুনামগঞ্জের একটা ছেলে, সে একটা দোকানি, সে যখন দেখলো যে মুগ্ধের মধ্যে একটা ছেলে পানি দিতে দিতে সে তার জীবন উৎসর্গ করে দিল, সে নিজেও বের হয়ে গেল, সে বের হয়ে সে আহত গুলিবিদ্ধ হয়ে এখন হসপিটাল সে কাতরাচ্ছে। তারপরও আমি বলি আশাবাদী এই কারণে যে এগুলো অবশ্যই আমাদের দিক নির্দেশনা অনেক দেয়, সেইভাবে আমরা এগোতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম এবং আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। শামীম ভাই,